ডিয়ার ডিএলএড লার্নার, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SM10 টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। আজকে কালেকশনে আছে 503 এর 5 এবং 10 মার্কস কোয়েশ্চেন। তো 5 এবং 10 মার্কস কোয়েশ্চেনে ফার্স্ট পার্টে আমি 10টা প্রশ্নের বা আনসার দিয়েছিলাম, আর আজকে হচ্ছে সেকেন্ড পার্টেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে। তো আপনাদের বলবো আপনারা ভিডিওগুলো অন্যান্য টিচারদের সঙ্গেও শেয়ার করবেন যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, কোয়েশ্চেনগুলো দেখে নিচ্ছি। হোয়াট ইজ অ্যাক্টিভিটি ইজ লার্নিং? সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতি কাকে বলে? ইটস ডিভাইডেড ইন্টু হাউ মেনি পার্টস? পাঠদানকে কয় ভাগে ভাগ করা হয়? রাইট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অর্থাৎ এর সুবিধা এবং অসুবিধাগুলি লিখো। তো সক্রিয়তা ভিত্তিক পাঠদান মানে কি? সক্রিয়তার মাধ্যমে পাঠদান করা। আচ্ছা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সক্রিয়তা ভিত্তিক পাঠদান। সক্রিয়তা ভিত্তিক পাঠদানের সাহায্যে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে, তেমনি অপরদিকে শিখন আনন্দদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়। এই ধরনের শিখনকে অনেকে কাজের মাধ্যমে শিখন বা লার্নিং বাই ডুইং বলেন, অর্থাৎ শিক্ষার্থীরা এখানে কাজের মধ্য দিয়ে শেখে। তো সক্রিয়তা ভিত্তিক পাঠদানকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক, একটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। তো শিক্ষার্থী কেন্দ্রিক মানে কি? শিক্ষার্থীকে কেন্দ্র করে পাঠদান। আর শিক্ষক কেন্দ্রিক মানে কি? শিক্ষককে কেন্দ্র করে পাঠদান। আচ্ছা, এগুলো দেখে নেবেন, আমি আর বলছি না। আর সক্রিয়তা পাঠদানের সুবিধা কি? অনেক সুবিধা আছে, যেমন শিখন বা কোনো কাজের মধ্য দিয়ে জ্ঞান বোধ প্রভৃতি বিকাশে সহায়তা করে, খেলার মধ্য দিয়ে শেখার চাহিদা পূরণ করে, বাস্তব জীবনে কোনো সমস্যা অনুধাবন তার সমস্যা বুঝতে সাহায্য করে, শিক্ষার্থীকে মানসিক জ্বর থেকে মুক্ত করতে সাহায্য করে, এটসেট্রা। এগুলো আছে। আর কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? অসুবিধা যেমন পরিকল্পনার ক্ষেত্রে যদি দক্ষ ব্যক্তি না থাকে তাহলে খুব অসুবিধা হয়। শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করতে গিয়ে দেখা গেল কিছুই পূর্বজ্ঞান নেই, সেক্ষেত্রে এই পদ্ধতি ফলপ্রসূ হবে না। শিক্ষক এই প্রকার পদ্ধতিতে শুধু পরামর্শদাতা হিসেবে কাজ করেন। শিক্ষক যদি এখানে গুরুগম্ভীরভাবে কাজ করেন তাহলে শিখন ফলপ্রসূ হয় না। এগুলো হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতির অসুবিধা। তো এরপরের প্রশ্ন যেটা, রাইট দ্য রোল অফ ড্রামা, অ্যাক্টিং, থিয়েটার ফর ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল অফ স্টুডেন্ট অর চিলড্রেন। আচ্ছা, শিক্ষার্থীর ভাষাগত দক্ষতার বিকাশে নাটক, অভিনয় বা থিয়েটারের বা নাট্যাংশের ভূমিকা লেখো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তো শিক্ষার্থীর ভাষা শিক্ষণে দক্ষতার উন্নয়ন ঘটানো বলতে বোঝায় তার কথন, শ্রবণ, পঠন, লিখন দক্ষতার বিকাশ, অর্থাৎ LSRW, লিসেনিং, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আচ্ছা, তার ক্ষেত্রে নাটকের কি বিশেষ ভূমিকা আছে? বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের দক্ষতাগুলি বাড়ানোর ক্ষেত্রে নাটক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাটক হলো সাহিত্যের এমন একটি শাখা যেখানে মঞ্চে অভিনয় করার উপযোগী সংলাপ এবং ঘটনাভিত্তিক জীবন কাহিনী বর্ণিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথন দক্ষতার সুষম ও সার্থক বিকাশের জন্য নাটক অভিনয়ের বিশেষ উপযোগিতা রয়েছে। নাটক মঞ্চস্থ করার জন্য ছাত্রদের বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করতে হয়। নাটকের বিভিন্ন চরিত্র চিত্রণের জন্য ভালো করে সংলাপগুলি পড়তে হয়, এতে শিক্ষার্থীদের পঠন দক্ষতার বিকাশ হয়। নাটকাভিনয়ের জন্য অভিনেতার স্পষ্ট উচ্চারণ ক্ষমতা এবং নিজ উপযুক্ত নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। সুস্পষ্ট উচ্চারণ অভিনেতাদের পরের পর চরিত্রের সংলাপ ফুটিয়ে তুলতে সাহায্য করে, এতে শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতার বিকাশ হয়। স্পষ্ট উচ্চারণ এবং কণ্ঠস্বরের সার্বিক ওঠানামার মধ্য দিয়ে কেবল কোনো চরিত্রের অন্তর্নিহিত ভাবাবেগ শ্রোতাদের মধ্যে সঞ্চালিত করা যায়। কাজেই বাচনিক দক্ষতার বিকাশের জন্য বিদ্যালয়ে নাট্যাভিনয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা আবশ্যক। তারপর থিয়েটারের মাধ্যমে শিক্ষার্থীরা যে শুধু তাদের অভিনয় যোগ্যতার প্রমাণ দেয় তা নয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের বাচনিক দক্ষতারও বিকাশ ঘটে। থিয়েটারের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস প্রবণতা গড়ে ওঠে। থিয়েটারের মাধ্যমে কীভাবে ভাষাগত দক্ষতার বিকাশ হয় তা নিম্নে আলোচনা করা হলো। থিয়েটারের মাধ্যমে কী হচ্ছে, তাদের শব্দভাণ্ডার বা ভোকাবুলারি পূর্ণ হচ্ছে, তারপর লিসেনিং হচ্ছে, শ্রবণ হচ্ছে, তারপর স্পিকিং বা কথন হচ্ছে, রিডিং বা পড়ন হচ্ছে, লিখন বা রাইটিং হচ্ছে, নাট্যাংশ প্লেলেটের কী কী ভূমিকা আছে সব কিছু এখানে দেওয়া আছে। তো এইগুলো আপনারা বানিয়েও লিখতে পারেন। হ্যাঁ, তো থিয়েটারের মাধ্যমে শব্দভাণ্ডার কীভাবে উন্নয়ন হচ্ছে, যেমন শিক্ষার্থীরা থিয়েটারে অভিনয় করার জন্য যখন কোনো বই বা সংলাপ পড়ে তখন তারা নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়। এই শব্দগুলিকে তারা নতুন পারিবেশিক অবস্থার সঙ্গে মেলাতে চেষ্টা করে, যে অবস্থায় তারা অভিনয় করবে। এর ফলে তাদের নতুন নতুন শব্দের ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা লাভ হয়। আবার তারা নতুন নতুন বাক্য গঠন করতে পারে এইসব শব্দ দিয়ে। এইভাবে তাদের শব্দভাণ্ডারের শব্দ সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকে। শ্রবণ, সঠিক বাচনিক যোগাযোগের কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ভালো শ্রবণ দক্ষতা গড়ে না ওঠে। যদি শিক্ষার্থী ভালো করে না শুনে তাহলে তার মধ্যে অনেক ভুল ধারণার জন্ম লাভ করে। থিয়েটারের শ্রবণ দক্ষতাকে বাড়িয়ে তুলে থিয়েটারের কার্যকলাপে শিক্ষার্থীকে যোগ্য যোগাযোগকারী হিসেবে গড়ে তোলে। কথন,
থিয়েটারে যারা অভিনয় করে তাদের বাচনিক দক্ষতা এত সুন্দর যে তাদের কথা সকলেই শুনতে চায়। কথাকে শ্রোতার কাছে আকর্ষণীয় করে তুলতে হলে কথার মধ্যে যেসব লক্ষণ থাকতে হবে সেগুলি হলো সুস্পষ্ট উচ্চারণ ক্ষমতা, অর্থকে পরিস্ফুটন করার জন্য সঠিক শব্দগুচ্ছ, উপযুক্ত স্থানে জ্যোতি বা বিরাম প্রদানের দক্ষতা, গুরুত্বপূর্ণ শব্দগুলির উপর উপযুক্ত শাসাঘাত প্রদানের ক্ষমতা, কণ্ঠস্বরের শ্রুতি মাধুর্য, কণ্ঠস্বর ওঠানামা ইত্যাদি। থিয়েটারে অভিনয় করার আগে শিক্ষার্থীদের রিহার্সাল টেকনিকের ব্যবহার করতে হয়। এর দ্বারা শিক্ষার্থী প্রাদেশিক, বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা যাই হোক না কেন একইভাবে চিন্তা করতে পারে এবং সংলাপও সেইভাবে বলতে পারে, ফলে শিক্ষার্থীরা উচ্চারণ ক্ষমতাও তীক্ষ্ণ হয়। পঠন বা রিডিং, রিহার্সালের সময় চিৎকার করে করে সংলাপ বলা শিক্ষার্থীদের ভাষাগত ছন্দবদ্ধতা এবং নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা শেখায়। সংলাপ পড়ার সময় প্রত্যেকটি শব্দ এবং শব্দাংশ অভিনেতারা শুনতে পায়, ফলে তাদের সংলাপগুলি মনোযোগ সহকারে পড়ে এবং পঠিত বিষয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। লিখন, থিয়েটারে যে কোনো নাটক, নাট্যাংশ বা কোনো ছোটো গল্প অভিনয় করার আগে শিক্ষার্থীরা নিজেদের সংলাপগুলি লিখে নেয়। মঞ্চে অভিনয়ের আগে শিক্ষার্থীরা তাদের লিখন সৃজনশীলতা দেখাতে পারে, সংলাপগুলি পুনর্বার লিখতে পারে। বারবার লেখা ও বলার অভ্যাসের মাধ্যমে তারা তাদের সর্বোত্তম অভিনয় দক্ষতা মঞ্চে দেখাতে পারে, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। নাট্যাংশ, নাট্যাংশ হলো বড় নাটকের অংশবিশেষ বা স্বরচিত ছোট নাটক নাটিকা। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা গড়ে ওঠে। এখানে শিক্ষার্থীদের যে কোনো একটি ভাবনা বলা হলো, যেমন ড্রাগের নেশা, পরিবেশ বাঁচাও ইত্যাদি। কয়েকজন শিক্ষার্থী মিলে একটি কাহিনী তৈরি করলো। এই কাহিনী নির্মাণ করতে গিয়ে শিক্ষার্থীদের সৃজনাত্মক লিখন দক্ষতা বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের চরিত্র নাটকের মধ্যে থাকে চরিত্রগুলি, সংলাপগুলি অভিনেতা শিক্ষার্থীদের বারবার পড়তে হয়, তাতে তাদের পঠন দক্ষতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে চরিত্র অভিনয় করতে গিয়ে তাদের কথন দক্ষতা বৃদ্ধি পায়, যেমন বাড়ির ভিতরে বয়স্কদের সঙ্গে কথা বলার যে সংলাপ হবে তা বন্ধুদের সঙ্গে হবে না। কণ্ঠস্বরে ওঠানামা, অর্থকে পরিস্ফুট করার জন্য সঠিক শব্দগুচ্ছের ব্যবহার প্রভৃতি উচ্চারণ সহজ কথন দক্ষতার বিকাশ ঘটাবে। আচ্ছা, এগুলো। তারপর হচ্ছে হোয়াট ইজ নোবেল, উপন্যাস কাকে বলে। রাইট দ্য ডিফারেন্স টাইপ অফ নোবেল উইথ এক্সাম্পল। উপন্যাসকে কীভাবে ভাগ করা যায়, প্রত্যেক প্রকার ভাগের উদাহরণ সহ আলোচনা করো। তো দেখে নিচ্ছি উপন্যাস কি। উপন্যাস হলো গদ্যে লেখা বৃহৎ গল্প বিশেষ। আরও একটু ভালো করে বলতে গেলে উপন্যাস হলো গদ্য সাহিত্যের এমন একটি শাখা যেখানে একটি বিরাট পটভূমিকায় নানা শাখা প্রশাখাযুক্ত মানব সমাজের একটি মূল কাহিনীকে অবলম্বন করে ছোটো বড়ো নানা চরিত্রের সমাবেশ ঘটে এবং জীবনের নানাবিধ দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীটিকে এক চরম পরিণতির দিকে এগিয়ে যায়। পাঠক এই কাহিনী পাঠ করে এবং মানব জীবনের চিরায়িত সত্য সম্পর্কে এক বিরাট উপলব্ধি ঘটে এবং আত্মিক উদ্গতি সাধিত হয়। উপন্যাসের শ্রেণীবিভাগগুলি হলো নিম্নরূপ, যেমন সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, গোয়েন্দা উপন্যাস এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। তো সামাজিক উপন্যাস কি? কোনো সামাজিক প্রথা বা সামাজিক সমস্যাকে কেন্দ্র করে যেসব উপন্যাস রচিত হয় তাদের সামাজিক উপন্যাস বলে। যেমন শরৎচন্দ্রের চরিত্রহীন, তারাশঙ্করের ধাত্রীদেবী, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, এগুলো হচ্ছে সামাজিক উপন্যাস। তো সামাজিক উপন্যাসের উদাহরণ দেখে নেবেন। ঐতিহাসিক উপন্যাসের উদাহরণ যেমন কি যে কোনো ঐতিহাসিক কাহিনীকে অবলম্বন করে যে উপন্যাস রচিত হয় সেগুলো হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, যেমন বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রবীন্দ্রনাথের বউ ঠাকুরানীর হাট, এইগুলা। কাব্যধর্মী উপন্যাস, যেসব উপন্যাসে বাস্তব জীবনের বর্ণনা অপেক্ষা মুখ্য চরিত্রগুলি জীবন সম্পর্কিত কাব্যিক উপলব্ধিগুলি প্রাধান্য লাভ করে সেগুলি কাব্যধর্মী উপন্যাস বলে, যেমন বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, রবীন্দ্রনাথের শেষের কবিতা প্রভৃতি। আত্মজীবনীমূলক উপন্যাস, লেখক তার নিজের কিংবা অন্য কোনো ব্যক্তির জীবন অভিজ্ঞতাগুলি যদি উপন্যাসের আকারে উত্তম পুরুষে ব্যক্ত করেন তাহলে তাকে আত্মজীবনীমূলক উপন্যাস বলা হয়, যেমন শরৎচন্দ্রের শ্রীকান্ত। গোয়েন্দা উপন্যাস, খুন, গোয়েন্দাগিরি, রোমাঞ্চকর ঘটনার বর্ণনা প্রভৃতি যেসব উপন্যাসে উপজীব্য বিষয়বস্তু তাকে বলা হয় গোয়েন্দা উপন্যাস। তার মধ্যে যেমন গোয়েন্দা উপন্যাস অনেকই আছে, তার মধ্যে বিশেষ পাবেন আপনারা সত্যজিৎ রায়ের উপন্যাসগুলি, ফেলুদা সিরিজ, এইটা পাবেন। তারপর এখানে নিহারঞ্জন গুপ্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাতীয় উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস, যেসব উপন্যাসে ঘটনা বর্ণনের চেয়ে চরিত্রগুলির মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশেষ প্রাধান্য লাভ করে সেগুলিকে মনস্তাত্ত্বিক উপন্যাস বলা হয়। যেমন বাংলা ভাষার খাঁটি মনস্তাত্ত্বিক উপন্যাস খুব একটা দেখা যায় না, যেমন রবীন্দ্রনাথের চুকের বালি, বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টি প্রভৃতি মনস্তাত্ত্বিক উপন্যাস। তাছাড়া আরও বিভিন্ন ধরনের উপন্যাস আছে, যেমন বিপ্লবাত্মক উপন্যাস, দেশাত্মবোধক উপন্যাস, রহস্য উপন্যাস, পত্রোপন্যাস, বীরত্বব্যঞ্জক উপন্যাস, উদ্দেশ্যমূলক উপন্যাস, অনেক কিছু থাকতে পারে। তারপর হোয়াট আর নেসেসারি ফর লেসন প্ল্যান, ডিসকাস অ্যাবাউট ইট। পাঠ পরিকল্পনার জন্য কী প্রয়োজন বিস্তারিত আলোচনা করুন। তো সেটা দেখতে হবে, কারণ সেটা একাধিকবার আছে পাঠ পরিকল্পনা। তো পাঠ পরিকল্পনার জন্য বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলি হলো, যেমন 1 নম্বর বিষয়ের জ্ঞান দেখতে হবে, বিষয়ের জ্ঞান থাকতে হবে, সেটা দেখতে হবে। 2 নম্বরে যা লিখতে হবে শিক্ষণ নীতি এবং পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এগুলো একটু ডেসক্রিপশন দিতে হবে, তো সেটা আমি আর পড়ছি না, আপনারা দেখে নিন। তো 1 নম্বরে থাকতে হবে বিষয়ের জ্ঞান, 2 নম্বর থাকতে হবে শিক্ষণ নীতি এবং পদ্ধতি সম্পর্কে ধারণা, 3 নম্বর থাকতে হবে সমস্ত বিষয়ের উপর সাধারণ ধারণা, 4 নম্বর থাকতে হবে উদ্দেশ্যের স্বচ্ছতা, 5 নম্বর পূর্বজ্ঞান ব্যাপারে স্বচ্ছ বা স্পষ্ট ধারণা, 6 নম্বর শ্রেণী স্তর বা পর্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা,
7 নম্বর শিক্ষার্থীদের প্রকৃতি বিচার, 8 নম্বর শিক্ষা উপকরণের ব্যবহার, 9 নম্বর বিষয়কে উপ এককে বিভাজন, 10 নম্বর সময় জ্ঞান, 11 নম্বর নমনীয়তা। এই সবগুলি আপনার থাকতে হবে অর্থাৎ লেসন প্ল্যান করতে গেলে। হ্যাঁ, লেসন প্ল্যান করতে গেলে এই সবগুলো থাকতে হবে, এগুলো ছাড়া কিন্তু লেসন প্ল্যান করা যাবে না। যখন আপনি সব ঠিকঠাক থাকলেও সময় জ্ঞান নেই, যে আপনি এমনভাবে লেসন প্ল্যান করলেন যেটা আপনার 2 ঘন্টা লাগবে শেষ করতে, তো 40 মিনিটের ক্লাসের জন্য লেসন প্ল্যান 2 ঘন্টা লাগলে তো সেটা হয়নি না। তো এইসব বিষয় সবগুলো আপনাকে নজরে রাখতে হবে লেসন প্ল্যান করতে গেলে। আচ্ছা, তো তারপরে যেটা কোয়েশ্চেন, ডিসকাস দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিসি ইন লার্নিং। শিক্ষণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের গুরুত্ব উল্লেখ করো। সিসি, বর্তমানে তো সিসি চালু আছে বিদ্যালয়ে, তো এর গুরুত্ব কিছুটা আমাদের দেখে নেওয়া দরকার। শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাবিধি দূর করার উদ্দেশ্যে নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, যেমন 1 নম্বর নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার উৎসাহ দেয় না। 2 নম্বর এই প্রক্রিয়ায় শিক্ষাদান পদ্ধতির উন্নতি হয়, সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়, এর ফলে শিক্ষক শিক্ষার্থী উভয়ই লাভ হয়। 3 নম্বর এই প্রক্রিয়ার সাহায্যে শিক্ষক শিক্ষার্থীর সামর্থ্য, দক্ষতা, গুণাগুণ সম্পর্কে সঠিক তথ্য পায়, যা পাঠদানে সহায়তা করে। 4 নম্বর শ্রেণীকক্ষগুলি বহু মেধার মিলনক্ষেত্র, মূল্যায়নের ফলে শিক্ষার্থীদের নিজের কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া সম্ভব হয়। 5 নম্বর শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা, মেধা মনে রেখে মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীকে উচ্চস্তরে পৌঁছে দেওয়া। 6 নম্বর নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের দ্বারা শিক্ষকের কাছে শিক্ষার্থীর দক্ষতাগুলি সহজেই ধরা পড়ে, ফলে শিক্ষক সেই মতো পাঠ পরিকল্পনা করে শিক্ষার্থীর দুর্বলতাগুলি দূর করতে পারে। তো এইগুলো ছিল সেকেন্ড কালেকশন। 503 এর 5 এবং 10 মার্কসের আরও কিছু কালেকশন আছে, থার্ড পার্টে পেয়ে যাবেন, তার জন্য আপনাদের একটু জাস্ট অপেক্ষা করতে হবে। আর বলছি, পরীক্ষার ডেট নিয়ে একটু সমস্যা আছে আপনাদের, যে কনফিউজ সবাই, যেহেতু ডিএলএড এনআইওএস থেকে কোনো ফাইনালি আনট্রেন টিচারদের এক্সামের রুটিন জানানো হয়নি, তো আপনারা প্রিপেয়ার হয়ে থাকেন যে এমনভাবে প্রিপেয়ার হবেন যাতে পরীক্ষা যদি আমার কালকে হয় তাহলে আমার পরীক্ষা ভালো হবে। আর এই কোয়েশ্চেনগুলো দেখবেন, আর বেশি বেশি করে কোয়েশ্চেনগুলো অন্যান্য টিচারদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবার উপকার হয়। আপনার উপকার হলো, আপনার পার্শ্ববর্তী যিনি টিচার আছেন ওনারও উপকার হলো। তো এই আশাটুকু আপনাদের কাছ থেকে করতে পারি যে আপনারা সবার সাথে শেয়ার করবেন। আর আরেকটা জিনিস বলছি, এই যে কোয়েশ্চেনটা আমি দিলাম, কোয়েশ্চেনগুলো দিলাম, তার কিন্তু পিডিএফ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওইখান থেকে আপনি পিডিএফ ফাইলটাও ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।